ধ্বনির পরিবর্তন ইম্পর্ট্যান্ট, প্রতি বছর প্রশ্ন আসে, তোমার বিসিএসও আসে এবং এই যে লাস্ট বিসিএসও আসছে, 43তেও আসছে, আর অন্যান্য সরকারি পরীক্ষায়ও থাকে। ভাষার পরিবর্তন এই ধ্বনির পরিবর্তনের সাথে সংশ্লিষ্ট। কীরকম? ধরো আমি বললাম কি, আমার শরীর ভালো না, আমার আম্মা বলল আজকে শরীরটা খারাপ। তাহলে দেখো তো কি পরিবর্তিত হয়েছে? ধ্বনি পরিবর্তিত হয়েছে, তাই না? এটাই ধ্বনির পরিবর্তন। তো এভাবে এক সময় হয় কি, তোমার ওই শব্দটাই আস্তে আস্তে পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। যেমন আমি বললাম কা তরুবর পাঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠাকাল। বুঝছো অর্থটা? কি বললেন? হ্যাঁ, সেটাই। তো এটাও কিন্তু বাংলা ভাষার কথা। কীরকম? এটা হচ্ছে চর্যাপদের প্রথম যে পদটা, প্রথম পদের প্রথম 2 লাইন, কা তরুবর পাঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠাকাল। এখন আসো, এখন তোমরা ওটা বুঝো নাই, কেন বুঝো নাই? এখন যদি আমরা ওটা বাংলা করে দিই না, ওটাও বাংলা ছিল, জাস্ট ধ্বনি পরিবর্তিত হতে হতে শব্দগুলো আমাদের ভিন্ন আকার ধারণ করেছে। না, ওটা সংস্কৃত ছিল না, ওটা বাংলায় ছিল। উচ্চারণের সময় সহজীকরণের প্রবণতায় শব্দের মূলধ্বনির যেসব পরিবর্তন ঘটে সেটাকে আমরা বলছি ধ্বনি পরিবর্তন। অর্থাৎ আমাদের এটা কেন হয়? ধরো আমরা যেন উচ্চারণটা সহজে করতে পারি, সহজে বলতে পারি, এজন্য তোমার ধ্বনির পরিবর্তন ঘটে। এগুলার কিন্তু তেমন দরকার নাই, এটা জাস্ট আমাদের শুরুটা, এজন্য বলছি। ধ্বনি পরিবর্তনের কারণ: জিভের আলসেমি, অমনোযোগ, অযত্ন, উপেক্ষা, অনিচ্ছাকৃত ত্রুটি। এখন ধরো একজন জানেই না ওই শব্দটা সঠিক রূপটা কি, তো তার তো কোনো দোষ নাই, তাই না? তারপর হচ্ছে সহজে উচ্চারণ করার প্রবণতা। এখন ধরো নাম হচ্ছে তোমার, ধরো কি বলবো, হ্যাঁ ধরো আমার নাম জেনি। এখন জেনি না বলে হলো জেনি, জেনি, এই জেনি এদিকে আই। তাহলে দেখো তো জেনি আর জেনি একটু ইয়া না, কি হচ্ছে? হ্যাঁ, তারপর যেমন ধরো শাক, ফেনীতে কি বলা হয়, নোয়াখালীতে শাককে মেবি শাক বলা হয়, গ বলা হয় নাকি হাক, আচ্ছা যাই হোক, এরকম কোনো কিছু একটা বলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এখন আসো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো শব্দের মধ্যে এই পরিবর্তনগুলো কিভাবে ঘটে, দেখো শব্দের আদিতে ঘটে। শব্দের আদিতে কিভাবে ঘটে? শব্দটা হচ্ছে স্কুল, শব্দটা কি? স্কুল। এখন আমি বললাম কি, বাবুদের আজকে স্কুলে ভর্তি করাইছি, স্কুলে। তাহলে শব্দের আদিতে দেখো তো একটা পরিবর্তন ঘটলো কি না? শব্দের আদিতে একটা পরিবর্তন ঘটেছে। শব্দের মধ্যভাগে, মধ্যভাগে কীরকম? শব্দটা ধরো বিলাতি, আমি বললাম বিলিতি। তাহলে দেখো তো মাঝখানে পরিবর্তন ঘটেছে কি না? মাঝখানে পরিবর্তন ঘটেছে। শব্দের শেষে, আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর। আজি, আজি না বলে বললাম আজ। তাহলে কি হচ্ছে? এখন তোমরা অনেকে কি বলবা জানো? ম্যাডাম এটা তো মাঝখান থেকে চলে গেছে, মাঝখান থেকে যায় নাই। দেখো আজি, এটা কোথায় আছে? এটা হচ্ছে সবার শেষে। হ্যাঁ, তাহলে এটা চলে গেছে, হয়ে গেছে কি আজ। তাহলে শব্দের শেষে পরিবর্তনটা ঘটেছে। যেমন দুষ্টু, এই যা দুষ্টু, এই যে দুষ্টু বললাম কি দুষ্ট, কি হলো? শব্দের শেষে পরিবর্তন ঘটেছে, তাই না? এখন আসো, স্বর ও ব্যঞ্জনধ্বনির পরিবর্তনের এই রীতি প্রকৃতি প্রধানত 3 ধরনের। কীরকম? ধ্বন্যাগম মানে ধ্বনির আগমন। হ্যাঁ, ধ্বনির আগমন। কীরকম ধ্বনির আগমন? ধরো একটু আগে বলেছি, যেমন স্কুল, স্কুলকে আমরা যখন স্কুল বলছি, তাহলে এখানে ধ্বনির আগমন ঘটেছে কিনা বলো তো? ধ্বনির আগমন ঘটেছে, তাই না? হ্যাঁ, ধ্বনির আগমনটা ঘটেছে। তারপর ধরো ধ্বনির রূপান্তর, ধ্বনি ধরো চেঞ্জ হয়ে গেল। ধরো বললাম যে রিস্কা, রিস্কা থেকে ওই একটু আগে উদাহরণ দিয়েছে, বলা হলো যে রিক্সা।
হ্যাঁ, তাহলে একটা কি আসলো, চেঞ্জ আসলো। তারপর ধ্বনি লোপ, হ্যাঁ ধ্বনি লোপটা কিন্তু এটার মতোই, এই যে আজি, হ্যাঁ হয়ে গেল কি আজ, তাহলে ই ধ্বনিটা লোপ পেয়েছে। অথবা ধরো এরকম আরও অনেক আছে যে ধ্বনি কি পাচ্ছে, ধ্বনি লোপ পাচ্ছে, স্বর লোপ পাচ্ছে, হ্যাঁ তোমার স্বরধ্বনি লোপ পাই। তো এগুলো হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে ধ্বনি পরিবর্তনের রীতি প্রকৃতি, মানে এভাবে ধ্বনিগুলো পরিবর্তন হতে পারে, ধ্বনির আগমন ঘটতে পারে, ধ্বনির লোপ হতে পারে, ধ্বনির পরিবর্তন ঘটতে পারে। ঠিক আছে, যেমন এখন আসো তোমাদের প্রশ্নে কিভাবে আসবে, রিক্সা, রিক্সা থেকে রিস্কা, তোমাদের বলা হবে এখানে কোন ধরনের পরিবর্তন ঘটেছে, কীরকম, মূল শব্দ হচ্ছে রিক্সা, পরিবর্তিত হয়েছে রিস্কা, হ্যাঁ তাহলে প্রথম অংশে মূলধ্বনি থাকবে আর দ্বিতীয় অংশে কি আছে, বিকৃত ধ্বনি থাকবে। তাহলে এই দ্বিতীয় অংশটা দেখে তোমার বলতে হবে যে তোমার পরিবর্তনটা কোন পরিবর্তনটা ঘটেছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমাদের নামগুলোই প্রবলেম, মানে এই যে ধ্বনি পরিবর্তন ঘটছে, মানে এই নামগুলোর এই মূলত সমস্যা যে কোনটা কী নাম কোনটা কী নাম। তো এখন আসে আমরা যখন পরিবর্তনটা পড়ব তখন নামগুলো একটু মিলাই পড়তে পারি কিনা, আমরা যদি নামগুলো একটু মিলিয়ে মিলিয়ে পড়তে পারি দেখা যাবে আমাদের হয়তো একটু মনে থাকবে। ঠিক আছে, ধ্বনি পরিবর্তনের নামগুলো কি কি দিছে দেখো ব্যাকরণবিদরা মাথা খারাপ করার জন্য, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, অপিনিহিতি, অসমীকরণ। আমি এখন আর পড়ছি না এগুলো, এগুলো আমরা মূল স্লাইডে চলে যাচ্ছি। স্বর শব্দটি থাকলে স্বরধ্বনির পরিবর্তন, ব্যঞ্জন শব্দটি থাকলে কিসের পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। হ্যাঁ, এই সবগুলোর ক্ষেত্রে না, তবে অধিকাংশ ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে কীরকম, যেমন দেখো আদি স্বরাগম, তাহলে আদিতে স্বরাগম মানে কিসের আগমন ঘটবে, স্বরধ্বনির আগমন ঘটবে কোথায়, আদিতে, শুরুতে। মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, অপিনিহিতি, অসমীকরণে যে অ আছে আছে, স্বরসঙ্গতি, সম্প্রকর্ষ বা স্বরলোপে যে স্বর, আর হচ্ছে অভিশ্রুতি, এগুলো সবগুলো হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন। আর এগুলো হচ্ছে ব্যঞ্জনধ্বনির পরিবর্তন। আমি নামগুলো আর বলছি না, একেবারে ক্লাসে চলে যাচ্ছি। এখান থেকে শুরু। সবাই কে কে জাগন আছো বলো, নাকি ঘুমাই গেছো? হাত তোলো সবাই। নাম দেখার দরকার নাই এখন, দেখো ওকে, শুরু করে দিচ্ছি। বিষমী ভবন, বিষমী ভবন হচ্ছে দুটো সমবর্ণ, সমবর্ণ মানে একই রকম বর্ণ, একই রকম বর্ণ। এখন দেখো শরীর শব্দটাতে দুইটা একই রকম বর্ণ আছে কি না বলো তো, দুটো একই রকম বর্ণ আছে শরীর শব্দটাতে। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো, দুটো সমবর্ণের একটি যখন পরিবর্তন হয়ে যাবে তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো বিষমী ভবন। এটা এভাবে মনে রাখবা, সমান থেকে কি হয়ে যাচ্ছে, সমান থেকে বোঝার জন্য খেয়াল করতে হবে, মানে অসমান হয়ে যাচ্ছে, বিষমান হয়ে যাচ্ছে, এভাবে তুমি মনে রাখতে পারো। তাহলে দেখো দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে, তোমার একটির পরিবর্তনকে বিষমী ভবন বলে। মানে কি দেখো, শরীর, এখানে দুটো সমবর্ণ আছে, দুটা র আছে, দুটা সমবর্ণের একটার পরিবর্তনকে বিষমী ভবন বলে। তাহলে এখানে কোন ধরনের পরিবর্তন ঘটেছে, দুটা র, একটা র কি হয়ে গেল, একটা র ল হয়ে গেল, শেষের রটা ল হয়ে গেল। তাহলে এই পরিবর্তনটাকে আমরা কি বলবো, এই পরিবর্তনটাকে আমরা বলবো বিষমী ভবন। এরপর আসো লাল, দুটোই ল, একটা কি হয়ে গেল, দন্তন্য হয়ে গেল, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো বিষমী ভবন। তাহলে খেয়াল করো, যেমন ধরো জরুরি, তাহলে জরুরি কি হয়ে যাবে বলো তো, কে বলতে পারবা, বিষমী ভবন হয়ে জরুরিটা কি হবে, জরুরি, জরুলি, ভেরি গুড, এটা হচ্ছে জরুলি হয়ে যাচ্ছে।
তারপর ধরো হ্যাঁ জরুরি, বুঝতে পারছি, সবাই লিখছে, থ্যাংক ইউ। যেমন ধরো শব্দটা হচ্ছে তরোয়ার, তরোয়ার থেকে হয়ে যাবে কি বলতো, তলোয়ার। ভেরি গুড, হয়ে গেল তলোয়ার, ঠিক আছে। তারপর ধরো লাঙ্গল, লাঙ্গল থেকে কি হবে বলো তো, নাঙ্গল। হ্যাঁ, লাঙ্গল থেকে লটা হয়ে যাবে কি দন্তন্য। তাহলে আমরা যদি দেখি দুটো সমবর্ণের একটির পরিবর্তন ঘটেছে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো বিষমীভবন। যদি এটা বিষমীভবন হয়ে থাকে, সমীভবন কোনটা হবে বলো তো, সমীভবনে কি হবে তাহলে, সমান হবে। সমীভবন মানে শরীর থেকে তখন কি হয়ে যাবে, শরীর হয়ে যাবে। হ্যাঁ, একই হয়ে যাবে, দুটো ভিন্ন থাকবে, দুটো ভিন্ন থেকে একই হয়ে যাবে। তাহলে দেখো তো সমীভবন বলছে দুটি ব্যঞ্জন ধ্বনির একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে সমতা লাভ করলে তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি সমীভবন বলছি। শব্দটা দেখো, শব্দটা হচ্ছে জন্ম, জন্ম। তাহলে এখানে একটা দন্তন্য আছে আর একটা কি আছে, ম আছে। জন্ম থেকে হয়ে গেল কি, এই আহমেদ বুঝে নাই, আহমেদ শব্দটা দেখো, শব্দটা কি ছিল দেখো, শব্দটা ছিল তর আর, তর আর, দুটো র ছিল, একটা র ছিল আর একটা র ছিল, দুটো র ছিল, একটা র কি হয়ে গেল, ল হয়ে গেল, তলোয়ার হয়ে গেল। নেক্সট দেখো জন্ম, তাহলে যদি সমীভবন হয় এক্ষেত্রে জন্ম থেকে কি হবে বলো তো, জন্ম, দুটো ম হয়ে যাবে। কাঁধ না, একটা দ আর একটা দন্তন্য, দুটোই দন্তন্য হয়ে গেল। গল্প, গল্প থেকে কি হয়ে গেল বলো তো, গল্প থেকে কি হয়ে গেল, গল্প থেকে হয়ে গেল গপ্প, দুটোই প হয়ে গেল। তাহলে কি বলছে, বলছে দুটো ব্যঞ্জন ধ্বনির একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে সমতা লাভ করলে সেটাকে আমরা সমীভবন বলবো। আচ্ছা, এখন আমাকে বলো বিষমীভবন আর সমীভবন কারো বুঝতে অসুবিধা হয়েছে কিনা, সহজ না? বিষম, বিষমী থেকে তুমি বিষম মনে রাখবা, তাহলে বিষমতে কি কি হবে, ওকে। এখন আসো, এই সমীভবন আবার কয়েক প্রকার আছে, কি কি দেখো, প্রগত সমীভবন, পরাগত সমীভবন, অন্যান্য সমীভবন। প্রথমে আসো প্রগত সমীভবন। প্রগত আমি কিভাবে মনে রাখতাম দেখো, আগের ব্যঞ্জনধ্বনির প্রভাবে পরবর্তী ব্যঞ্জনধ্বনির পরিবর্তন। দেখো খেয়াল করো, আগের ব্যঞ্জনধ্বনির প্রভাবে পরবর্তী ব্যঞ্জনধ্বনির পরিবর্তন হবে। তা আমি এভাবে মনে রাখতাম যে প্রথম থেকে আগত, প্রগত তো এভাবে মনে রাখতাম যে প্রথম থেকে, প্রথমটার প্রভাবে। কীরকম প্রথমটার প্রভাবে একটু খেয়াল করো, চক্র, আমি ভেঙে লিখছি তোমাদের সুবিধার্থে। চক্র হয়ে গেল কি দেখো তো, যেহেতু সমীভবন তাহলে দুটোই কি হয়ে যাবে, যেহেতু সমীভবন দুটোই কি হবে বলো তো, দুটোই একই হয়ে যাবে। হ্যাঁ, দুটোই একই হয়ে যাবে, তাহলে দুটোই কি হলো, চক্র, চক্র থেকে চক্র। এখন আসো, ক পরিবর্তিত হয়েছে না র পরিবর্তিত হয়েছে, প্রথমটা না দ্বিতীয়টা, দ্বিতীয়টা পরিবর্তিত হয়েছে কোনটার প্রভাবে, প্রথমটার প্রভাবে। তাহলে যেহেতু প্রথমটার প্রভাবে, তাহলে এটা কি ভবন, প্রগত সমীভবন। বুঝছো বিষয়টা, এজন্য এটা প্রগত সমীভবন। তাহলে এই কিভাবে, পক্ক, পক্ক থেকে পক্ক, পদ্ম, প দ ম, বানানটা এভাবে। হ্যাঁ, এটা কি হয়ে গেল, পদ্ম, দুটো দ হয়ে গেল। তাহলে এই দ এর প্রভাবে এই মটা কি হয়ে গেল, এই মটা দ হয়ে গেল। তাহলে প্রথমটার প্রভাবে আমাদের পরবর্তী ব্যঞ্জনটা পরিবর্তন ঘটলে বা একই রকম হয়ে গেলে সেটাকে আমরা বলছি
প্রগত সমীভবন। লগ্ন আমি আর এটা ভেঙে লিখছি না, ঠিক আছে। পরাগত সমীভবন, দেখো পরবর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে, আচ্ছা ওটা যদি প্রগতটা যদি তোমার আগেরটার প্রভাবে হয় তাহলে পরাগতটা কি হবে? সহজ, মানে পরবর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে হবে, হ্যাঁ পরেরটার প্রভাবে হবে। তাহলে দেখো তো এটাতে যেমন এটা জাস্ট উল্টো, কি হলো, শব্দটা হচ্ছে গল্প, হ্যাঁ গল্পটা কি হয়ে গেল? গপ্প। তাহলে গল্প গপ্প। এখন দেখো তো, আচ্ছা আরেকটু স্লো, আচ্ছা ঠিক আছে খেয়াল করো, এটা হচ্ছে যারা নতুন একেবারে ওদের একটু প্রবলেম হচ্ছে। দেখো গল্প, এই গল্পের মধ্যে আমাদের হয়ে গেল গপ্প, তাহলে কোনটা পরিবর্তিত হলো বলো তো? কোনটা পরিবর্তিত হলো? লটা পরিবর্তিত হলো। তাহলে ল কি আগে না পরে? ল তো আগে, তাহলে ল কোনটার কোনটার অর্থাৎ কার প্রভাবে পরিবর্তিত হয়েছে? পরেরটার প্রভাবে, এজন্য এটাকে আমরা বলছি পরাগত সমীভবন। বিপদজনক, হ্যাঁ বিপদজনক, এই দ আর জ, তাহলে জয়ের প্রভাবে দটা হয়ে গেল, তাহলে আমরা কি বলবো? পরেরটার প্রভাবে আগেরটা। তাহলে কি হলো, এগুলোকে আমরা বলবো পরাগত সমীভবন। বুঝছো? কারো প্রবলেম আছে? আচ্ছা এখন আমরা প্রথমটার প্রভাবে যেটা, পরেরটা যখন হয় তখন বলছি প্রগত, আর যখন পরেরটার প্রভাবে বলছি তখন পরাগত। যদি দুইটার প্রভাবে দুইটাই হয়, ধরো জামাইবো আর কি, হ্যাঁ সংসার করতে করতে কি হয়ে গেল, মানে এই একটু ছাড় দিল ও একটু ছাড় দিল, আরও কঠিন পড়া চাই। আচ্ছা দুজনেই কি হলো, দুজনেই দুজনের জন্য একটু ছাড় দিয়ে দুজনেই পরিবর্তিত হয়ে গেল, সেটাকে আমরা বলবো অন্যান্য সমীভবন। পাশাপাশি দুটো ব্যঞ্জন ধ্বনির দুইয়ের প্রভাবে দুটি পরিবর্তিত হলে তাকে আমরা বলবো অন্যান্য সমীভবন। যেমন শব্দটা হচ্ছে সত্য, হ্যাঁ আমি একটু ভেঙে লিখি, সত্য হয়ে গেল কি স্বচ্ছ, এটাও চ হয়ে গেল, এটাও চ হয়ে গেল। বিদ্যা, হ্যাঁ বিদ্যা হয়ে গেল কি বিদ্যা, দুটোই কি হয়ে গেল, জ হয়ে গেল। যেমন ধরো শব্দটা ধরো কুৎসিত, তোমার হচ্ছে কুৎসিত, কুৎসিত কি হবে বলো তো? বিদ্যাও বিদ্যা, এটা হচ্ছে প্রাকৃত শব্দ, এগুলো এটা হচ্ছে সংস্কৃত শব্দ, এটাও সংস্কৃত শব্দ, এটা হচ্ছে প্রাকৃত শব্দ। কুৎসিত হয়ে যাবে কুৎসিত, হ্যাঁ তাহলে দেখো এই যে আমরা কুৎসিতকে কুৎসিত পড়েছি, মনে আছে কুৎসিত কি শব্দ ছিল? কুৎসিত কি শব্দ ছিল? কুৎসিত এই কুৎসিত তো তৎসম, কুৎসিত অর্ধ তৎসম ছিল। তাহলে এই যে তাহলে পরিবর্তনটা কিভাবে আসছে দেখছো, এই যে তৎসম থেকে যে অর্ধ তৎসম হয়ে গেল, এই পরিবর্তনটা ধ্বনি পরিবর্তনের মাধ্যমে হয়েছে, তাই না? তাহলে কোন ধ্বনি পরিবর্তন ছিল সেটা? সেটা ছিল অন্যান্য সমীভবন। কুৎসিত, তাহলে এর প্রভাবে এও চেঞ্জ হয়ে গেল, এর প্রভাবে এ চেঞ্জ হলো, দুইজনে একটু একটু চেঞ্জ হয়ে গেলে কি হয়ে গেল? কুৎসিত। হ্যাঁ তাহলে বলো আরও আছে, যেমন বিশ্রী হয়ে গেলে বিচ্ছিরি। তারপর ধরো মহোৎসব, মহোৎসব কি হয়ে গেল? মোৎসব, আমরা পড়েছিলাম না? তারপর হলো ধরো তদ্ধিত, বৎসর হয়ে গেল বৎসর, যেমন বৎসর, বৎসর কি হলো? বৎসর। বুঝছো? এটা হচ্ছে অন্যান্য সমীভবন। আমি পরে আবার একটু টেনে দিলে আবার মনে থাকবে একটু শেষের দিকে। ব্যঞ্জনচ্যুতি একটু খেয়াল করো। আচ্ছা ব্যঞ্জনচ্যুতি মানে কি? চ্যুতি মানে হচ্ছে তোমার হচ্ছে লোপ পাওয়া, কোনো কিছু কি হয়ে যাওয়া, ভ্যানিশ হয়ে যাওয়া, হ্যাঁ তাহলে একটা ব্যঞ্জন কি হয়ে যাবে? এই ষণ্ড সার বলছিলাম না, এটা
বড় বড্ড, হ্যাঁ এটা এবার 43-তে আসতেছি, বড় বড্ডতে আসবো, সমস্যা নেই। একটা ব্যঞ্জন কি হয়ে যাবে বলো তো? একটা ব্যঞ্জন ভ্যানিশ হয়ে যাবে, মানে এটা আর থাকবে না। এটা কি পাবে? ব্যঞ্জন লোপ, মানে এটা হচ্ছে লোপ পাবে। ব্যঞ্জন লোপ পাবে। তাহলে বৌদিদি, বৌদিদি থেকে কি হবে? বৌদি। তারপর হচ্ছে বড় দাদা হচ্ছে বড়দা। তারপর ধরো তোমার মেজদিদি, তাহলে মেজদিদি থেকে কি হবে বলো তো? মেজদি। মেজদি হবে। তারপর ধরো আচ্ছা, যেমন বড় দাদা অলরেডি বলেছি। তারপর ঠাকুরদাদা, ঠাকুরদাদা দেখে কি হয়? ঠাকুরদা। ঠাকুরদা। হ্যাঁ ঠাকুরদা হয়। তারপর হচ্ছে তোমার ছোট কাকা। আচ্ছা যাই হোক, এগুলো সহজ। মোট কথা তোমার কি হবে? ছোট কা হয়ে যাবে। তারপর দাদা, দাদাকে অনেক সময় বলে না, আচ্ছা বড়দা, বড়দাকে বড়দা বলে, বা দাদা থেকে অনেক সময় কি ডাকে? দা ডাকে, অমুক দা, অমুক দা, অমুক দাদা না বলে না অমুক দা। এটা হচ্ছে ব্যঞ্জনচ্যুতি। তাহলে পাশাপাশি দুটি একই উচ্চারণের ব্যঞ্জন থাকলে, একই উচ্চারণ, খেয়াল করবা, একই উচ্চারণ। আমাদের কিন্তু ব্যঞ্জন আরও লোপ পায় আরও কিছু টপিকে, কিন্তু এখানে কোনটা হচ্ছে? ব্যঞ্জনচ্যুতির ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে দুটো কোথায় বসবে? পাশাপাশি বসবে। পাশাপাশি দুটি একই ধরনের একই উচ্চারণের ব্যঞ্জন থাকলে তার একটি লোপ পেলে সেটাকে আমরা বলবো ব্যঞ্জনচ্যুতি। অন্তর্হতি, একটু খেয়াল করো অন্তর্হতিটা। পদের মাঝখান থেকে উধাও হয়ে যাবে। এর আগে কি ছিল? তোমার ব্যঞ্জনচ্যুতিতে কীরকম ছিল? বলো, কথা বলো, সমস্যা নাই, নাহলে ঘুমাই যাবে অনেকে। ব্যঞ্জনচ্যুতিতে ছিল দুটো পাশাপাশি ছিল, হ্যাঁ, এবং পাশাপাশি থেকে একটা কি হয়ে গেল? ভ্যানিশ হয়ে গেল, একটা হারিয়ে গেল। কিন্তু অন্তর্হতির ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার পদের মধ্য থেকে, মানে যে কোনো অংশ থেকে একটা ব্যঞ্জনধ্বনি কি হবে? লোপ পাবে। হ্যাঁ, পদের মাঝখান থেকে লোপ পাবে। সেটাকে আমাদের, যে লোপ পাচ্ছে এটাকে আমরা বলছি অন্তর্হতি, বিয়োগ হয়ে গেছে। হ্যাঁ, যেমন ফাল্গুন, ফাল্গুন থেকে কি হয়ে গেল? ফাগুন। তাহলে ফাল্গুন থেকে যখন ফাগুন হচ্ছে, কোন জিনিসটা লোপ পাচ্ছে? লটা লোপ পাচ্ছে। হ্যাঁ, বাবজান, বাবজান থেকে কি লোপ পেল? বাবজান থেকে তোমার হচ্ছে পটা লোপ পেল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার অন্তর্হতি। এখন আসো, বইতে দুটো উদাহরণ আছে, ফলাহার আর আলাহিদা। ফলাহার থেকে কি হয়? ফলাহার থেকে ফলার। আলাহিদা থেকে আলাদা। আলাহিদা থেকে আলাদা। তো এটা হচ্ছে তোমার আগের 9-10-এর বইতে আছে, এভাবে দেয়া আছে। হ্যাঁ, এখন আমরা একটু পরে একটা টপিক পড়বো, সেটা হচ্ছে তোমার হকার লোপ। হ্যাঁ, তো কিছু কিছু ব্যাকরণ বই আছে, সেগুলোতে তোমার এই ফলাহার আর আলাহিদাকে কোথায় উল্লেখ করা হয়েছে? হকার লোপে দেয়া হয়েছে। তবে ব্যঞ্জনচ্যুতি আর অন্তর্হতির ভিতরে একটু যদি পার্থক্যটা বলতেন। অলরেডি তো বলে ফেলছি, খেয়াল করো। ব্যঞ্জনচ্যুতির ক্ষেত্রে তোমার দুটো পাশাপাশি থাকবে, যেমন বড় কাকা, ছোট কাকা, বড় দিদি, মেজ দিদি, ছোট দিদি। এই যে দিদি, দাদা, কাকা, হ্যাঁ, এগুলো সবগুলো দেখো তো পাশাপাশি কিনা? দ দ দ দ, ক ক, সবগুলো পাশাপাশি। এই পাশাপাশিগুলো থেকে একটা হঠাৎ কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে মেজদি, বড়দা, বড়কা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পাশাপাশি থাকবে। আর অন্তর্হতি হচ্ছে কোনো পদের মধ্য থেকে ব্যঞ্জনধ্বনি কি পাবে? লোপ পাবে। যেমন ফাল্গুন, কোনটা লোপ পেল? ল লোপ পেল। বাবজান, প লোপ পেল। ফলাহার, ফলাহার মধ্যে হটা লোপ পেয়েছে। আলাহিদা, হটা লোপ পেয়েছে। নেক্সট আসো, না এলি পারতি কুবির। কেন ঘুমাচ্ছে রাকিব? কুবিরকে কি বলছে? এটা নিয়ে অনেক মজার মজার ইয়ে আছে, তাই না? ট্রল আছে এই স্লাইডটা নিয়ে।
ওই যে কপিলা বাড়ি যা। দেখো চা কি তোমাদেরকে আমি দিব নাকি তোমরা আমারে দিবা? এরকম টিচাররা ইয়াতে ক্লাস টাস নিলে চাটা খাই, নাস্তা টাস্তা খাই, আমি খালি বসে বসে ক্লাস নেই। দেখো হ্যাঁ আমারে নিবা মাঝি লগে। দেখো নালি পাত্তি কবিরাইজ, বিষয়টা হচ্ছে মাঝি নিতে চাইতেছে না, তো এজন্য জোরাজোরি বেশি। যদি যখন নিতে চাইতো তখন বলতো না আমি যাবো না। প্রকৃতির বিষয়টাই এরকম, মানে তোমার কাছে যেটা চলে আসবে তখন সেটার আর কোনো কি নাই, সেটার আর কোনো মূল্য নাই। যেটা তুমি পাবা না ওইটা পাওয়ার জন্য তোমার হাহাকার। একটা ইয়ে আছে তোমার, এই কি বলে, কৌতুক আছে। মানে ধরো পৃথিবীর সব মেয়েকে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য তাদের বাবা মাও রাজি, মেয়েগুলো রাজি, খালি একটা মেয়ে রাজি নাই। তোমার কি হবে জানো? তোমার ওই মেয়েটারই বিয়ে করতে ইচ্ছে করবে। হ্যাঁ সামনে বিসিএস কপিলা বাড়ি যা, ঠিক আছে। দেখো না এলি পার্তি কুবিরাইস, বিষয়টা কি দেখো, শব্দটা কি ছিল? শব্দটা কি ছিল? আজি বা আজ। হ্যাঁ শব্দটা ধরলাম আজি। আজি যখন লিখি আজ ইটা কোথায় ছিল দেখো তো? এটা কোথায় ছিল? এটা ছিল শেষে। এখানে কোথায় চলে আসছে? মাঝখানে চলে আসছে। তো এটা কেন আসছে? এটা এখানে যেহেতু বলছি একটা শব্দ আসছে, দেখো অপিনিহিতি। কি লেখা? অপিনিহিতি। অপিনিহিতি যখন মনে আসবে, শব্দটা যখন দেখবা, অপিনিহিতিতে সবচেয়ে কোন কার বেশি দেখো তো? কোন কার সবচেয়ে বেশি? সবগুলো একজন অপিনিহিতিকে মেরে ফেলছে, বলছে অপিনিহিত, নিহত বলছে। ও না, নিহিত, নিহিত না, নিহিতি। সবগুলো রসইকার। তাহলে অপিনিহিতির সাথে রসইকারকে মনে রাখবা। তো রসইকারকে মনে রাখলে আরেকটা জিনিসও মনে রাখবা, ওটারে ভুলে যাবা না। সেটা কি? অপিনিহিতির সাথে এই দুটো অবশ্যই মনে রাখবা। কেন মনে রাখবা? এখন আসো সংজ্ঞাটা দেখো। যারা বলতেছে আমি ধরো দ্রুত যাচ্ছি, আমি আসলে মোটো দ্রুত যাচ্ছি না, অনেক আস্তে আস্তে পড়াচ্ছি। আমাদের কিছু ক্রাশ ব্যাচের ক্লাস হয়, ক্রাশ ব্যাচের হয়। আবার ক্রাশ ব্যাচ ছাড়াও তোমার যখন ধরো একদম প্রিলি চলে আসে, তো প্রিলির আগে কিছু আমরা শর্ট কোর্স দেই। যেমন আমার মনে আছে আমি একটা শর্ট কোর্স নিয়েছিলাম, কীরকম জানো? 3 দিনে পুরো বাংলা পড়াইছিলাম, মানে বাংলা ব্যাকরণের সব, সাহিত্যের সব, 3 দিনে। আমার পিঠ গলা টলা এগুলো ব্যথা হয়ে গেছিলো। এবং ওই স্টুডেন্টদের অনেকের আসছিল, 42 বিসিএস হয়ে গেছে অনেকের, মানে ওরা এখন ক্যাডার। হ্যাঁ, তো তখন এত দ্রুত টানছিলাম। এবং মজার বিষয় কি জানো? আমরা যদি এখন সামনে আবার ওই ইয়াগুলো দেই, ক্লাসগুলো যখন দিব, তোমাদেরকে ইনভাইটেশন দিব, তখন হবে কি তোমরা আবার করতে পারবা। মানে ক্লাসগুলো যদি আবার শেষের দিকে, পড়ার শেষের দিকে যদি আবার তোমরা ক্লাসগুলো করো, দেখা যাবে তোমাদের মনে থাকবে ভালো পরীক্ষার আগে আগে। হ্যাঁ তাসমিয়া মিম সারাদিন পড়াইছি, 3 দিন টানা। মানে সকাল 9টায় শুরু করতাম, 5টায় শেষ হতো। এর মধ্যে তোমার ধরো 10 মিনিট আধা ঘন্টা এরকম ব্রেক থাকতো। হঠাৎ না, সবার কেন হবে? 42 হচ্ছে এটা স্পেশাল বিসিএস ছিল ডাক্তারদের জন্য, অনেকের হয়েছে। আমাদের এখান থেকে তোমার 62 জনের প্রিলি আসছিল। 62 জন মানে আমাদের তো ধরো 6-7 হাজারের মধ্যে 62 জন আসে নাই, অল্প কিছু স্টুডেন্ট ছিল, 1-150 মনে হয়, তাদের মধ্যেই 62 জনের আসছিল। একটু দেখো, অপিনিহিতি খুব ইম্পর্ট্যান্ট। অপিনিহিতি থেকে সবসময় প্রশ্ন আসে, দেখা যায়। পরের ই বা উ স্বরধ্বনি আগে উচ্চারিত হলে, কোন দুটো? ই বা উ আগে উচ্চারিত হলে, কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে, মানে ওই ই বা উটা থাকবে না, হঠাৎ করে কোথায় চলে আসবে? যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই বা উ স্বরধ্বনি উচ্চারিত হলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অপিনিহিতি। দেখো খেয়াল করো, সাধু, সাধু শব্দের মধ্যে উটা কোথায়? উটা শেষে, সাধ উ। তো শব্দটা কি হয়ে গেল? সাউদ। তাহলে উটা কোথায় চলে আসছে? উটা তোমার মাঝখানে চলে আসছে। রাখিয়া, রাখিয়া হয়ে গেল রাখ্যা। কীরকম দেখো?
রাখি। তাহলে দেখো তো ইটা কোথায়, এটা হচ্ছে পরে, কিন্তু কোথায় চলে আসছে, আগে চলে আসছে, রাইখা। এটা হচ্ছে তোমার এখানে ই থাকবে না, এখানে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে তোমার যুক্ত ব্যঞ্জন ধ্বনিটা তোমার ভাঙবে না, না ভেঙেই মাঝখানে কি চলে আসবে, একটা ই ধ্বনি চলে আসবে, মাঝখানে একটা ই, মানে কি বাক্য, এটা ঠিক থাকবে, কিন্তু মাঝখানে কি চলে আসছে, বাক্য। যেমন অনেক স্যারেরা বলে, গ্রামে অনেকেই বলে, এই বাক্যটা ক, তোর রোল নং কত, স্যার 104, 104। বিষয়টা হচ্ছে এই যে, তাহলে এটা হচ্ছে অপিনিহিতি, শব্দটা হচ্ছে চারি, চারি থেকে কি হলো চার, মারি থেকে কি হলো, মারি থেকে হয়ে গেল মাইর। হ্যাঁ, তাহলে এগুলো কিসের উদাহরণ, এগুলো হচ্ছে তোমার অপিনিহিতির উদাহরণ। যেমন ধরো বন্যা, বন্যা তাহলে কি হবে বলো তো, হ্যাঁ দিমু মাইর, বন্যা। তাহলে কন্যা কি হয়ে যাবে, কন্যা। কন্যা, ঠিক আছে। তারপর হয়ে যাবে ধরো আসিয়া, আসিয়া কি হবে, আয়েশা। আয়শা। হ্যাঁ, আসিয়া হচ্ছে আয়শা। যেমন ধরো জালিয়া, জালিয়া কি হবে বলো তো, জাইলা। জাল্লা। হ্যাঁ, জালিয়া হচ্ছে জাল্লা, ভেরি গুড। মাটিয়া, কন্যাতে ই কোথায়, বুঝি নাই, পরের বিকারটা আগে চলে আসে। কোথায়, কন্যা, যেমন কন্যা কন্যা, এখানে কন্যাতে কি ইকার আছে? আমি তো এটা ক্লিয়ার করে দিয়েছি তাই না, কীরকম ক্লিয়ার করে দিয়েছি, যারা খেয়াল করেছো তারা শুনেছো। পরের ই বা উ স্বরধ্বনি আগে উচ্চারিত হলে, এটুক পর্যন্ত একটা পড়ো, একটা নিয়ম, অপিনিহিতির একটা নিয়ম হচ্ছে এই লাইনের। অপিনিহিতির আরেকটা নিয়ম দেখো, যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই বা উ স্বরধ্বনি উচ্চারিত হলে, তাহলে দেখো তো কন্যা, কন্যা, হ্যাঁ এটার আগে যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই বা উ স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে। তাহলে বলো অপিনিহিতি ক্লিয়ার কিনা। ম্যাডাম অপিনিহিতিটা মধ্য স্বরাগম মানে এক না কেন, এক না কেন শোনো, এখানের মধ্যে, আচ্ছা ওটা তাহলে একটা কাজ করি, এখন অনেকে একটু হিজিবিজি হয়ে যাবে, মধ্য স্বরাগমে গিয়ে আমি বিষয়টা বুঝাই দেই, ঠিক আছে। মধ্য স্বরাগমে তোমার যেটা হবে, তোমার যুক্তবর্ণটা ভেঙে যাবে, কিন্তু কিন্তু এখানে দেখো তো বাক্য, বাও আছে কও আছে, এটা কি ভাঙছে, না ম্যাম, না ভেঙে মাঝখানে কি চলে আসছে, একটা আলাদা রসই চলে আসছে। আলাদা রসই চলে আসছে। হ্যাঁ, এরকম বন্যা, কন্যা, তারপর তোমার অন্যগুলো তো কি সেম বাক্য, আর বাকিটা ইয়াতে বুঝাচ্ছি মধ্য স্বরাগমে। অসমীকরণ, এই সমীকরণ যখন মিলে যায় 2 যোগ 2 কি হয়, 4 হবে, মানে সমীকরণ মিলে গেছে। এখন ধরো সমীকরণ মিলবে না, না মিললে তখন কি হয়ে যাবে, কি হয়ে যাবে, 5 হয়ে যাবে। তো ধপ যোগ ধপ কি হওয়ার কথা, ধপধপ হওয়ার কথা, তাই না, ধপধপ হওয়ার কথা, কিন্তু হয়ে গেল কি, সমীকরণ কি হয় নাই, সমীকরণ মিলে নাই, মিলে নাই যেহেতু এটা অসমীকরণ। তাহলে কি হয়ে গেল বলো তো, অসমীকরণ। ধপাধপ, ধপ যোগ ধপ, ধপাধপ, টপ যোগ টপ, টপাটপ। মানে বলছি কি, দুটো, হ্যাঁ অঙ্কে ভুল করছে, যখন ভুল হবে তখন অসমীকরণ হয়ে যাবে। দুটো একই ধরনের ধ্বনির পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে একটি অতিরিক্ত স্বরধ্বনি যুক্ত হলে সেটাকে অসমীকরণ বলে। হ্যাঁ, যেমন আমরা বলি কি, গপ গপ খাইছে বলি না, গপা গপ গিলছে বলি। ধরো অনেক মিষ্টি পাইছে একসাথে সামনে, কি হবে, গপ গপ, তাহলে গপ যোগ গপ কি হয়ে গেল, গপা গপ, একটা আধ্বনি চলে আসছে। হ্যাঁ, যেমন বললো কি, যেমন ধরো নাইম, নাইম কি করলো, নাইম সবগুলো উত্তর টপাটপ উত্তর দিয়ে দিল। যখন বিসিএস প্রিলিতে বসছে 200-র মধ্যে সে দেখা গেল 150টা কি টপাটপ দাগায় ফেললো, তাহলে এই যে টপাটপ অথবা ফটাফট, হ্যাঁ তাহলে এটা কি হবে, ফট যোগ ফট, কিন্তু হয়ে গেল কি ফটাফট। মিষ্টি খুব পছন্দ না, কিন্তু মিষ্টি দেখলেই খাইতে ইচ্ছা করে আমার, তো তখন একটা বা একটার অর্ধেক খেয়ে আর খেতে ইচ্ছা করে না, তবে মিষ্টি দেখলেই খাইতে ইচ্ছা করে, এবং দেখলে কিনিও আমি। দেখো রকাল লোপ, রকাল লোপটা খেয়াল করো, রকাল লোপের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, রধ্বনি,
বা রকার লোপ পেয়ে রটা লোপ পাবে, কিন্তু পরবর্তী যে ধ্বনিটা আছে সেটা কি হয়ে যাবে বলো তো? দিত। দ্বিত হয়ে যাবে। দ্বিত মানে কি? দুইবার উচ্চারিত হবে, দুইবার উচ্চারিত হবে। এটার সাথে আবার দ্বিত ব্যঞ্জনের একটু পার্থক্য আছে, ঝামেলা আছে, এটা একটু পরেই আসছি। তাহলে একটু দেখো রকার লোপটা খেয়াল করো। যেমন শব্দটা হচ্ছে তর্ক, তো শব্দটা কি? তর্ক। তাহলে রটা কি হবে? রটা লোপ পাবে। রটা লোপ পেয়ে এই এটাকে বলছে 44 বিসিএস হলে খাওয়াবা নাকি প্রিলি হলে খাওয়াবা, কোনটা হলে খাওয়াবা সুদীপ্তা? দেখো তর্ক তক্ক, করতে করতে, তাহলে রটা চলে গেল আর তটা কি হয়ে গেল? দ্বিত্ব হয়ে গেল। মারলো মারলো, রটা চলে গেল, লটা দ্বিত্ব হয়ে গেল। করলাম করলাম, র চলে গেল, লটা দ্বিত্ব হয়ে গেল। এটা বুঝছো কেউ? সহজ। রকার লোপের ক্ষেত্রে রটা শুধু লোপ পাবে তা না, র লোপ পাওয়ার পাশাপাশি পরবর্তী বর্ণটা কি হয়েছে? পরবর্তী ব্যঞ্জনটা দ্বিত্ব হয়েছে। এখন আসো, এটা তো রকার লোপ ছিল, এখন দ্বিত্ব ব্যঞ্জনটা দেখো। কখনো কখনো কি হয়, যেমন ধরো আমরা জোর দেওয়ার জন্য, হ্যাঁ জোর দেওয়ার জন্য আমরা কি করি? দুইবার উচ্চারণ করি। কীরকম দুইবার উচ্চারণ করি? যেমন আমি বলি আমার ছোট্ট একটা বাবু আছে, শব্দটা কি আসলে? ছোট। ছোট। তারপরে কেউ কেউ বলে যে আমার গার্লফ্রেন্ডটা খুব ছোট্ট, একেবারে একেবারে বাবু টাইপের। হ্যাঁ, তাহলে এই যে ছোট্ট, তাহলে এই যে ছোট ছোট্ট, তাহলে এটা কি হয়ে গেল? দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্বতা। এখন আসো, এখানে কি কোনো ধরনের রট লোপ পেয়েছে বা কোনো কিছু লোপ পেয়েছে নাকি সরাসরি দ্বিত্ব হয়ে গেছে? কোনটা? সরাসরি দিত। সরাসরি। হ্যাঁ, তাহলে আসো তো, বড় বড্ড কি হলো? এটা কি হলো বলো? এটাও কি হবে? এটা মূলত দ্বিত্ব ব্যঞ্জন। এটা মূলত দ্বিত্ব ব্যঞ্জন। ঠিক আছে, এটা আসছে। এখন সবাই একটু ওই যে ডয় শূন্য র, ডয়ের জায়গায় ডয় শূন্য র দেখে কি কি হয়ে গেছে? কনফিউজ হয়ে গেছে, বুঝছো? কিন্তু এটা রকার লোপ হবে না, এখানে কিন্তু র নাই। র আছে? র নাই। রকার লোপের ক্ষেত্রে যেটা হচ্ছে, র থাকার পরও, রটা লোপ পাওয়ার পরও কিন্তু আরেকটা ব্যঞ্জন থাকে। কীরকম আরেকটা ব্যঞ্জন? দেখো, তর্ক। তাহলে যখন র লোপ পেয়েছে আরেকটা কি ছিল? আরেকটা ব্যঞ্জন ছিল। করলাম, রটা লোপ পেলেও আরও কি আছে? আরও ব্যঞ্জন আছে। শব্দের কোনো ব্যঞ্জন দ্বিত্ব হলে, অর্থাৎ দুইবার উচ্চারিত হলে তাকে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্বতা বলে। মূলত জোর দেওয়ার জন্য দ্বিত্ব ব্যঞ্জন হয়। এখন আসো, দ্বিত্ব ব্যঞ্জন আর রকার লোপের সমস্যা হচ্ছে বলো? বুঝি নাই, বুঝি নাই, আবার বলো। বড় বড়টা আবার একটু ক্লিয়ার করে। বড় আর বড্ড, এটা হচ্ছে তোমার দেখো বড়। হ্যাঁ, এখানে কোনো কিছু লোপ পেয়েছে আগে সেটা বলো। কোনো কিছু লোপ পেয়েছে? রকার লোপ, রকার লোপ হওয়ার জন্য কি র বা কোনো কিছু লোপ পেয়েছে কি না? কোনো কিছু লোপ পাইনি। তো বড় থেকে এটা ড, তো জাস্ট ড এর জায়গায় ড শূন্য র। হ্যাঁ, তো এটা কি হয়ে গেছে? ধ্বনি পরিবর্তনের মাধ্যমে এটা তোমার বড্ড হয়ে গেছে। এটা মূলত ব্যঞ্জন দ্বিত্বতা বা দ্বিত্ব ব্যঞ্জন। এটাই ব্যঞ্জন বিকৃতি। একটু খেয়াল করো, দুটো শব্দ এখন আমরা একসাথে পড়বো। ম্যাম, তাহলে ওইটা অন্যান্য সমীভবন কেন বললাম না? এটার সাথে একটু কনফিউজড। কোনটা? ম্যাম, বড় বড্ড, এটা ম্যাম অন্যান্য সমীভবন কেন হলো না? সমীভবনের ক্ষেত্রে যেটা হচ্ছে, তোমার পাশাপাশি দুটো কি থাকছে বলো? সমীভবন কাকে বলছে? একটা প্রভাবে আরেকটা হবে। হ্যাঁ, আরেকটা হবে। এখানে কি একটার প্রভাবে আরেকটা হয়েছে নাকি তোমার দ্বিত্ব হয়েছে? কোনটা হয়েছে? একটার প্রভাবে আরেকটা হয়েছে নাকি দ্বিত্ব হয়েছে? কোনটা?
এখানে কিন্তু একটার প্রভাবে আরেকটা হয় নাই। ব তো বয়ের জায়গায় রয়ে গেছে না? বয়ের জায়গায় রয়ে গেছে কি না? বয়ের জায়গায় রয়ে গেছে। হ্যাঁ, ব্যঞ্জন বিকৃতি আর ধ্বনি বিপর্যয় খেয়াল করো। ধরো আমি আমার মতোই আছি, কীরকম, কিন্তু আমার জীবনে ধরো কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল, ধরো বিসিএসটা হইলো না, হ্যাঁ, বা কোনো কারণে পরীক্ষায় ফেল করেছি, তাহলে কি হলো, আমার মধ্যে একটা বিপর্যয় আসলো, মানসিক বিপর্যয়, বা আমি একটু ভেঙে পড়ছি, কিন্তু আমি কি রয়ে গেছি, আমার মতোই রয়ে গেছি, আমি আছি, আমার মধ্যেই আছি, কিন্তু একটু বিপর্যয় ঘটেছে আমার মধ্যে, জাস্ট মন টন খারাপ। কিন্তু ধরো কোনোভাবে অ্যাক্সিডেন্ট ঘটলো এবং একেবারে আমার চেনাই গেল না, সেক্ষেত্রে আমি কি বলি বলো তো, যে চেহারা ছবি একেবারে কি হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, আমরা বলি না, মানে চেনাই যাচ্ছে না। তাহলে বিপর্যয়টা আর বিকৃতিটা আমরা একসাথে পড়ছি, একটু খেয়াল করো। বিকৃতির ক্ষেত্রে যেটা হচ্ছে, এখানে কি আছে, ক, ব, ট, তিনটা ধ্বনি আছে একসাথে। এই তিনটা ধ্বনি দেখো, তিনটা ব্যঞ্জন, কপাট, একটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, একটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তাহলে দেখো, কোনো ব্যঞ্জন ধ্বনি পরিবর্তিত হয়ে অন্য কোনো ব্যঞ্জন ধ্বনি হলে সেটাকে আমরা বলবো ব্যঞ্জন বিকৃতি। অর্থাৎ কোনো তোমার শব্দের মধ্যে যদি আমাদের কি হয়ে যায়, ব্যঞ্জন ধ্বনি পরিবর্তিত হয়ে যায়, সেটাকে আমরা বলবো ব্যঞ্জন বিকৃতি। তাহলে দেখো, ধোবা, একটা ধ ছিল আর একটা ব ছিল, ধোপা, কিন্তু ধ্বনি বিপর্যয়ের ক্ষেত্রে কোনটা ঘটে দেখো, ধ্বনি বিপর্যয়ের ক্ষেত্রে যেটা ঘটে, পিশাচ থেকে কি হয়ে গেল, পিচাস, মানে প, স, চ, তিনটেই কিন্তু আছে, প, স, চ, তবে তাদের মধ্যে কি ঘটেছে, একটু উল্টাপাল্টা হয়ে গেছে। হ্যাঁ, তাদের স্থান পরিবর্তন ঘটেছে, তারা উল্টাপাল্টা হয়ে গেছে। হ্যাঁ, তাদের মধ্যে একটু বিপর্যয় ঘটে গেছে, কিন্তু বিকৃতি ঘটেনি, মানে পুরোপুরি চেঞ্জ হয়ে যায় নাই। তাহলে বিকৃতি আর বিপর্যয় এ দুটো মনে থাকবে। হ্যাঁ, সিট চেঞ্জ করছে, ঠিক বলছো নাইম, ওরা কি করেছে, সিট চেঞ্জ করছে। তো আমরা আরও কিছু উদাহরণ দেখি, যেমন কপাট থেকে হচ্ছে তোমার কবাট, এটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। যেমন ধরো অনেকে বলে, যেমন ধাইমা থেকে হচ্ছে দাইমা। একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম, শাক থেকে হয়ে গেল শাক, এটা কি বলো, এটা বিকৃতি। হ্যাঁ, লেবু, কে যেন এটা একটা মেসেজে লিখছিল মনে হয়, আমি ভালো করে খেয়াল করতে পারি নাই, লেবু থেকে হলো নেবু, তাহলে এটা কি হবে, এটা বিকৃতি হবে। হ্যাঁ, আপা থেকে আফা, কিংবা ধরো তোমার গোলাপ থেকে গুলাব, কি হবে, বিকৃতি হবে। ওকে, তাহলে এরপর আমরা আসছি বিপর্যয়। মাইক্রোফোনটা অফ করো, কার জন্য অন হয়ে গেছে ভুলে। যেমন শব্দটা হচ্ছে ধরো লোকসান, কি হবে বলো তো বিপর্যয় ঘটলে, লোসকান। গ্রামে কিন্তু বলে যে প্রচুর লোসকান হয়েছে এবার করোনাতে। হ্যাঁ, তারপর শব্দটা ধরো তুলতুলা, কি হবে বলো তো, লুতলুতা। তারপরে শব্দটা হচ্ছে, আচ্ছা এটা আছে এখানে, ফাল থেকে, লাভ থেকে কি হয়ে গেল, ফাল, ল আছে, ফ আছে, ল আছে, ফ আছে, ঠিক আছে। তারপর ধরো নকশা থেকে কি হলো বলো তো, নস্কা। এগুলো হচ্ছে বিপর্যয়। এই স্লাইডটাতে লেখাগুলো থাকলে অবশ্যই ভালো হবে, তাই না? তাহলে শব্দের মধ্যবর্তী দুটি ব্যঞ্জন ধ্বনি অদল বদল হলে সেটাকে আমরা বলবো ধ্বনি বিপর্যয়। হকার লোপ, এর আগে কি কার লোপ পড়েছিলাম, আচ্ছা ওই রিক্সা, ও এটাতে আসছে। এটা হচ্ছে যদি একসাথে না দেয়, দেখো বাক্স থেকে কি হয়ে গেল, বাস্ক। শব্দটা রিক্সা হয়ে গেল কি, রিস্কা, এক জায়গায় এক এক রকম বলে। স্লাইড না পেলে ভালো করে দেখবা, ড্রাইভে আছে। হকার লোপের আগে কি কার লোপ পড়েছিলাম, রকারের ক্ষেত্রে কি ছিল বলো তো, দেখি কার কার মনে আছে, পরেরটা বৃত্ত হয়,
রটা লোপ পাবে, পরেরটা দিতে হবে। তো এক্ষেত্রে যেটা হচ্ছে হকারের ক্ষেত্রে তোমার হ লোপ পাবে অথবা কি লোপ পাবে, হকারটা লোপ পাবে। হ্যাঁ, তাহলে দেখি তো আমরা শব্দগুলো। দেখো পুরোহিত, পুরোহিত থেকে কি লোপ পেল, হটা লোপ পেল। চাহে, চাহে থেকে হ লোপ পেল। সাধু, সাধু থেকে তোমার সাহু, মূলত সাধু আর দরকার নাই, সাহু, সাহু থেকে হটা লোপ পেয়ে কী হয়ে গেল, ওই রসউকারটা রয়ে গেছে সাউ। আর নামের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যদি পরবর্তীতে হ থাকে সে হটা তোমার কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, লোপ পাবে। আর এগুলোই হচ্ছে তোমার হকার লোপ। হকার লোপ থেকে তেমন প্রশ্ন আমি আসতে দেখিও নাই, বলতে গেলে আসেই না, খুবই কম। তো এগুলো হচ্ছে উদাহরণ। তারপর হচ্ছে তাহলে আমরা কি বলবো, বলবো ওই যে দুটি স্বরধ্বনির মধ্যবর্তী হ ধ্বনি বা হকার যদি লোপ পায় তবে সেটাকে আমরা কি বলবো, হকার লোপ বলবো। সম্প্রকর্ষ, এই স্লাইড আগে আর পরে কি, আগে তো তুমি আগের দিনের পড়াগুলো পড়ে পরীক্ষা দিচ্ছ না, স্লাইড আগে কিভাবে দিব, স্যার দেখা যায় অনেক সময় এডিট করি, ঠিক করি, দেখা যায় এরপরে ক্লাস নিয়ে বসি। তুমি বই থেকে পড়ে আসলেই তো হচ্ছে। এগুলো সবগুলো বইতে আছে না, আমাকে বলো তো। প্রিন্ট করে দাগায় দাগায় পড়বা, কি দরকার, এগুলো সব বইতে আছে তো। এগুলো বই থেকে ছাড়া আমি নিজে কি ব্যাকরণবিদ নতুন করে তৈরি করার জন্য, এগুলো সব বইতে আছে। বই থেকে জাস্ট আমি এখানে তুলে তুলে নিয়ে আসছি, আর কিছু না, পড়ানোর সুবিধার্থে। হ্যাঁ, পড়ানোর সুবিধার্থে আমি জাস্ট এখানে নিয়ে আসছি। সম্প্রকর্ষ, বলো ম্যাম। ওই রেকর্ডেড ক্লাস আর একটা যে প্রি ক্লাস দেয়া, এটা আসলে বুঝলাম না যে। বল, শোনো, প্রি ক্লাস হচ্ছে আমরা আগে অনেকবার ক্লাস নিয়েছি না, 43 ক্লাস নিয়েছি। হ্যাঁ, 43 2-3টা ব্যাচ ছিল, ওগুলো কিছু ক্লাস তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের জন্য একটু সুবিধা হয়, চাইলে কেউ দেখে নিতে পারবে। আর আচ্ছা, এটি আমাদের এখানকার সাথে অ্যাডেড না আর কি, আমাদের যেটা না, রেগুলার ক্লাস। আর এখন যেটা রেকর্ডেড ক্লাস সেটা হচ্ছে যেগুলো রেগুলার ক্লাস হচ্ছে এগুলো। আচ্ছা আচ্ছা, না ম্যাডাম, আমি এটা দেখে আমি কনফিউজড হয়ে গেছি যে ওখানে কারণ না, ভেবেছিলাম আমার পড়ানো। সম্প্রকর্ষ বা স্বরলোপ, স্বরলোপ তাহলে কি হবে বলো তো, স্বরলোপ মানে কি, স্বর কি হবে, অধ্বনি বা আধ্বনি, এগুলো কি পাবে, এগুলো লোপ পাবে বা ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে কমতে শুরু করছে। দেখো, যেমন শব্দটা হচ্ছে বসতি, বসতি, বস, তাহলে এর সাথে কি আছে বলো তো, অ আছে, বসতি। হ্যাঁ, মাইক্রোফোন অফ করে ফেলো। বসতি থেকে আমি অটা নিয়ে ফেললাম, তাহলে একটা হস চিহ্ন দিয়ে দিলাম, কি হয়ে গেল বলো তো, বস্তি। তাহলে যখন আমি বসতি থেকে বস্তি হয়ে গেল, সেখানে একটা কি লোপ পেয়েছে, অধ্বনি লোপ পেয়েছে, সেখানে স্বরলোপ। হ্যাঁ, তাহলে স্বরধ্বনি যেহেতু লোপ পেয়েছে, এটা হচ্ছে স্বরলোপ। স্বরলোপের আরেকটা নাম হচ্ছে সম্প্রকর্ষ। জানালা, জানা, দন্তন্বয়ের সাথে কি আছে, আ আছে, তাহলে কি হয়ে গেল, জানলা, জানলা। তাহলে এটা কি হলো, সম্প্রকর্ষ বা স্বরলোপ। তাহলে আমরা যদি সম্প্রকর্ষ বা স্বরলোপ এটা হয়, তাহলে স্বরাগম কোনটা বলো তো, স্বরাগম মানে স্বরের আগমন। তাহলে এটার উল্টোটা হবে, যদি বস্তি থাকে, যদি বস্তি থাকে সেখান থেকে যদি বসতি হয়, তাহলে সেটা কি হয়ে যাবে, কিসের উদাহরণ হয়ে যাবে, স্বরাগমের উদাহরণ হয়ে যাবে। তাহলে স্বরলোপ আর স্বরাগম এ দুটো একটা অপরটার কি, একটা অপরটার বিপরীত। এখন আসো, এটা 3 রকম আছে, আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। তাহলে আদি স্বরলোপ মানে কোত্থেকে স্বরলোপ হবে, শুরু থেকে, মাঝখান থেকে, শেষ থেকে। শেষ যেরকম দেখো, ধরো এই যে আমি একটু আগে উদাহরণ দিয়েছিলাম বসতি, তাহলে ওটা কোত্থেকে হয়েছিল বলো তো, বসতি, মাঝখান থেকে। তাহলে এই যে বসতি থেকে কি হয়ে গিয়েছিল, বস্তি। হ্যাঁ, তাহলে এটা কোনটা ছিল, এটা হচ্ছে মধ্য স্বরলোপ। স্বরাগম আর স্বরলোপ আরেকবার বুঝিয়ে দেন। আমি এখন স্বরলোপ পড়ছি, স্বরাগম একটু পরে পড়বো, তাহলে স্বরলোপটা তুমি আগে বুঝে ফেলো। আমজাদ, তুমি ক্লাসের দিকে মনোযোগ দাও, স্লাইড প্রিন্টের কথা পরে, আগে ক্লাসের দিকে মনোযোগ দাও। হ্যাঁ, স্লাইড প্রিন্ট করতে হবে না, তুমি বুঝে যাবে, রেকর্ড দেখলে পড়লে বইতে আছে সবগুলো। দেখো,
যে বলছিল সাইরা, হ্যাঁ সৌধ, তুমি একটু খেয়াল করো, স্বরাগম স্বরলোপ মানে তোমার হচ্ছে স্বর লোপ পাবে, মানে একটা স্বর ধরো সেটা অ হোক, উ হোক, ও হোক, সেটা কি হবে, লোপ পাবে। যেমন বসতি, বসতি, এখানে কি আছে, একটা অ আছে, কিন্তু হয়ে গেল কি বস্তি, তার মানে এই অটা কি পেয়েছে, লোপ পাচ্ছে। তাহলে এই অটা যেহেতু লোপ পাচ্ছে, অ কি, ও একটা স্বরধ্বনি না, তাহলে এটাকে আমরা বলছি স্বরলোপ। হ্যাঁ, তো এই স্বরলোপটা কতভাবে হতে পারে, 3 ভাবে হতে পারে। আদি থেকে যদি স্বরটা লোপ পাই, আদি স্বরলোপ, মধ্য থেকে লোপ পেলে মধ্য স্বরলোপ, অন্ত থেকে লোপ পেলে অন্ত মানে তোমার শেষ থেকে, বলে না আর এই দুঃখের আর অন্ত নাই, অন্ত মানে শেষ, তাহলে শেষ থেকে লোপ পালে সেটা হচ্ছে অন্ত স্বরলোপ। তাহলে আদি স্বরলোপ দেখো শব্দটা ছিল অলাবু, অলাবু। হ্যাঁ, তো এটা ধ্বনি পরিবর্তনের সরি অলাবু, ধ্বনি পরিবর্তনের হয়ে গেল তোমার কি লাবু, লাবু থেকে হয়ে গেল তোমার কি লাউ, লাবু থেকে কি হয়ে গেল লাউ। তাহলে দেখো তো এই যে অলাবু থেকে তোমার লাউ আর দরকার নাই, অলাবু থেকে যে লাবু হলো, এখানে কোন স্বরটা লোপ পেয়েছে, আদিস্বর। আদিস্বর, আদিস্বর, তাই না। একইভাবে ধরো তোমার উদ্ধার, উদ্ধার থেকে হয়ে গেল ধার, উদ্ধার থেকে হয়ে গেল কি ধার, তাহলে এখানে কোনটা লোপ পেয়েছে, উ লোপ পেয়েছে, তাহলে উটা শুরুতে আদিস্বর। মধ্যস্বর অলরেডি আমি বলেছি, তাহলে আরও 2-1টা উদাহরণ দেই। যেমন ধরো ভগিনী, ভগিনী বলি না আমরা, ভগিনী মানে কি বলো তো, বোন। ভগিনী মানে বোন। হ্যাঁ, তাহলে ভগিনী, একটু খেয়াল করো, ভগি, এই যে গয়ের পরে ই, ভগিনী। এখন আমি ইটা বাদ দিয়ে দিলাম, লোপ পাবে, কি হয়ে গেল দেখো তো, ভগ্নি। ভগ্নী। ভগ্নী। তাহলে ভগিনী থেকে যদি ভগ্নী হয়, এটা তাহলে কি বলো তো, স্বরলোপ। কোন স্বরলোপ, মধ্যস্বরলোপ। মধ্য স্বরলোপ। এই যে শেষ হয়ে আসছে, আর বেশিক্ষণ নাই। অন্তস্বর, অন্তস্বর একদম প্রথমে আমি যখন শুরু করেছিলাম উদাহরণ দিয়েছিলাম কীরকম, আহারে আর কোনো আশা নাই, যেহেতু কোচিংয়ের সাথে পিটুয়ের সাথে তাল মিলাইতে পারি নাই, আর কোনো কি নাই, আশা নাই। তো আশা নাইকে আরেকজন বললো কি নাই, আশ নাই, তাহলে স্বরটা কোত্থেকে লোপ পেয়েছে, আশা, আটা লোপ পেয়েছে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে অন্তঃস্বর লোপ। ঠিক একইভাবে ধরো ওই যে দুষ্টু বলেছিলাম, দুষ্টু থেকে কি বলেছিলাম বলো তো, দুষ্ট, তাহলে কোনটা লোপ পেয়েছে, উ ধ্বনিটা লোপ পেয়েছিল, তাই না। আজি, আজি থেকে কি হবে, আজি, আজ। ওকে, নেক্সট আসো। তাহলে আমরা এতক্ষণ কি পড়েছি বলো তো, যাদের মনোযোগ ছিল এবং ছিল না সবাই খেয়াল করো, এতক্ষণ কি পড়েছি, স্বরলোপ পড়েছি। তাহলে এখন কোথায় চলে আসছি, জাস্ট উল্টোটাতে চলে আসছি, স্বরাগম। তাহলে ওটা যদি স্বরলোপটা যদি স্বর চলে যায়, স্বরাগমে স্বরটা যুক্ত হবে, একদম সহজ। তাহলে আদি স্বরাগম একদম প্রথমেই আমরা পড়েছিলাম, 9-10 বইতে একদম প্রথমেই আছে এটা। স্টেশন, স্টেশনের আগে একটা ই চলে আসছে, তাহলে এটা কোথায় কোথায় আসছে, প্রথমে আসছে না, প্রথমে যেহেতু আসছে তাহলে এটা কি, এটা আদি স্বরাগম। আস্তাবল, স্ট্যাবল থেকে হয়ে গেছে আস্তাবল, আ চলে আসছে। স্পর্ধা থেকে হয়ে গেল আস্পর্ধা, আ চলে আসছে শুরুতে, তাহলে এগুলো হচ্ছে তোমার আদি স্বরাগম। আমি একটু টানছি তাড়াতাড়ি, একটু খেয়াল করো, শব্দের আদিতে বা শুরুতে স্বরধ্বনি এলে তাকে আদি স্বরাগম বলে। এটা একটু ইম্পর্ট্যান্ট, একটু মনোযোগ দিতে হবে। মধ্য স্বরাগম, মধ্য স্বরাগমটা অনেকে একটু হিজিবিজি করে ফেলে। মধ্য স্বরাগমটা দেখো, উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে যদি স্বরাগম আসে তাহলে সেটাকে বলা হচ্ছে স্বরাগম বা স্বরভক্তি। আর মধ্য স্বরাগমের আরেকটা নাম কি, কয়েকটা নাম আছে দেখো, মধ্য স্বরাগম, বৃপকর্ষ, তারপর হচ্ছে কি স্বরভক্তি, এগুলো সবগুলোই মূলত কি মধ্য স্বরাগম। তাহলে একটা জিনিস উল্লেখ করা আছে, কি উল্লেখ করা আছে দেখো তো, সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে। সংযুক্ত স্বরধ্বনির ব্যঞ্জনধ্বনির মাঝখানে কীরকম দেখো,
শব্দটা রত্ন, রত্ন। দেখো তো এখানে সংযুক্ত ব্যঞ্জন কিনা? সংযুক্ত ব্যঞ্জন না? রত্ন সংযুক্ত, হ্যাঁ। এখন দেখো রথ, রথ, তয়ের সাথে কি অ আছে? রথ আছে? রত নাকি রথ? রথ নাই, হয়ে গেল রতন। তাহলে তয়ের সাথে একটা কি চলে আসছে বলো তো? রতন। এই যে অ চলে আসছে, এটা কোথায় আসছে? শেষে আসছে না প্রথমে আসছে? মাঝে আসছে। মাঝে যেটা আসছে এটা মধ্যস্বরাগম, বিপ্রকর্ষ, স্বরভক্তি। স্বপ্ন, স্বপন, পয়ের সাথে একটা অ আসছে। প্রীতি, যেমন এটা অনেকে কিভাবে ভুল করে একটু খেয়াল করো। যেমন শব্দটা হচ্ছে স্নান, স্নান থেকে কি হয় বলো তো? দেখো এটা আসলে অনেকে, হ্যাঁ স্নান, স্নান থেকে হলো সিনান। তাহলে এটা কিসের উদাহরণ বলো তো? স্নান থেকে সিনান, স্নান থেকে সিনান হচ্ছে মধ্যস্বরাগমের উদাহরণ। কেন? অনেকে বলে ম্যাডাম সিনান এটা তো প্রথমে আসছে, এটা তো প্রথমে আসছে। আচ্ছা এটা কি প্রথমে আসলে? এটা কি এরকম নাকি এরকম? কোনটা, প্রথমটা না দ্বিতীয়টা? সি, সি দ্বিতীয়টা। যদি স্নান হতো তাহলে কোনটা হতো? যদি স্নান হতো তাহলে কোন পরিবর্তন হতো? আদি স্বরাগম হয়ে যেত। বুঝছো বিষয়টা? এই জিনিসটা বুঝছো? স্নান আর সিনানের পার্থক্যটা? মানে কেন এটা মধ্যস্বরাগম? কারণ এটা কোথায় আসছে? সি, সি মাঝখানে আসছে। ক্লিপ, ক্লিপ, ক্লিপটা কিরকম দেখো? ক্লিপটা কিভাবে ভাঙি দেখো। হ্যাঁ স্নানটা বুঝো নাই? স্নানটা বুঝো নাই? দেখো স্নান, স্নান থেকে হলো সিনান, সিনান। তাহলে এই যে সিনান একটা ই ধ্বনি আসছে, এখানে কি কোনো ই ধ্বনি আছে দেখো তো? স্নানের মধ্যে আছে? স্নানের মধ্যে কোনো ই ধ্বনি আছে? নাই, একটা ই ধ্বনি এখানে আসছে। এখন এই ই ধ্বনিটা কি সামনে আসছে না পেছনে আসছে সিনানের মধ্যে? এই কি পেছনে আসছে? কোথায় পেছনে? মাঝখানে আসছে। এটা কি দন্তন্বয়ের পরে আসছে? দন্তস্বয়ের পরে আসছে। তাহলে কি হলো? সি নান, দন্তস্বয়ের সাথে কি যুক্ত হচ্ছে? ই যুক্ত হচ্ছে, সি নান। তুমি শয়নান পড়ার দরকার নাই, এটা হচ্ছে দন্তস্বয়ের সাথে ই স্বরধ্বনি আর কি। এই শেষ হয়ে আসছে। এখন দেখো ক্লিপটা, দেখো ক্লিপটা কিভাবে ক্লিপ হয়েছে। ক্লিপ ক, কয়ের সাথে ল, মাইক্রোফোন অফ করো। কয়ের সাথে ল, লয়ের পরে ই, ক্লিপ, 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 হ্যাঁ প। এখন দেখো তো যখন কি লিপ হয়ে যাচ্ছে, কি লিপ হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? কয়ের পরে একটা কি ধ্বনি আসতেছে, কয়ের পরে একটা ই ধ্বনি আসছে, কি লিপ। কিন্তু আগে ছিল ক্লিপ, আগে ই ধ্বনিটা লয়ের পরে ছিল। এখন কি হচ্ছে? এখন ই ধ্বনিটা লয়ের আগে চলে আসছে। আচ্ছা এই জিনিসটা বুঝছো কিনা বলো? এই যে আমার ভাঙার বিষয়টা বুঝছো কিনা? ভেঙে কিভাবে এটা মধ্যস্বরাগম হয়েছে? হ্যাঁ বুঝলে, থ্যাংক ইউ। হ্যাঁ এই কি ধরন, এটা বুঝলেই হচ্ছে। এখন অনেকেই হুট করে একটু স্নান সিনান এটা তো প্রথমে আসছে, এটা তো আদি স্বরাগম হওয়ার কথা, এটা অনেকেই বলছে, এজন্য তোমাদের বলে দিচ্ছি। তাহলে এগুলো হচ্ছে তোমার মধ্যস্বরাগম। হ্যাঁ বলো। ক্লিপ, ক্লিপ, ক্লিপ। তুমি কি কি লিপ বলছো? ক্লিপ বলছো, ক্লিপ। হ্যাঁ তাহলে ক ল, ক্লি, ক্লি, এই যে ক্লিপ। তাহলে ইটা কখন আসছে? লয়ের সাথে, লয়ের পরে। হ্যাঁ ক্লিপ। কয়ের সাথে কি কোনো কিছু আছে? কি আছে? কি নাই। তো হয়ে গেল কি? কিলিপ, হয়ে গেল কিলিপ। তাহলে এই যে কিলিপ হয়ে গেল, তাহলে ইটা কার সাথে চলে আসছে? লয়ের সাথে। এই ই এর সাথে চলে আসছে, কয়ের সাথে। কয়ের সাথে চলে আসছে, কয়ের সাথে আসছে। তো কয়ের সাথে যে আসছে দেখো
মাঝখানে চলে আসছে না? ক এবং লয়ের মাঝখানে চলে আসছে কি না? ক এবং লয়ের মাঝখানে আসছে, এজন্য এটা হচ্ছে মধ্য স্বরাগম বা কি হলো, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। ঠিক আছে, যেমন ধরো আরেকটা উদাহরণ দিই। আচ্ছা, অন্তঃস্বরাগম, কিন্তু আমি এখানে মধ্য স্বরাগমের উদাহরণ দিচ্ছি, খেয়াল করো কীরকম। যেমন ধরো 30, 30 থেকে তাহলে কি হবে বলো তো? 30। তাহলে এটা ত র ইস 30, কিন্তু হয়ে গেল কি 30। তাহলে এটা কিসের উদাহরণ? মধ্য স্বরাগমের উদাহরণ। মুক্তা, মুক্তা হয়ে গেল মুকুতা, মু কু, তাহলে কয়ের সাথে একটা উ চলে আসছে, তা, তাহলে মাঝখানে চলে আসছে। হ্যাঁ, অব্র টাইপ করলে শব্দ ভাঙার ব্যাপারটা ভালো বলছো। তারপর দেখো গ্রাম, গ্রাম থেকে হলো গ্যারাম, তাহলে এটা কি হবে বলো তো? অনেকে মনে করবে গে, গে তো আগে চলে আসছে, না, গয়ের সাথে এ আসছে, গ্যারাম। এগুলো হচ্ছে মধ্য স্বরাগম। অন্তঃস্বরাগম একদম সহজ, জাস্ট অন্তঃস্বরাগমটা কিসের উল্টো? অন্তঃস্বরলোপের উল্টো, তাই না? দিশ থেকে কি হয়ে গেল? দিশা, মানে শেষে একটা স্বরের কি ঘটেছে? শব্দের শেষে একটা স্বরের আগমন ঘটেছে। আচ্ছা, মাইক্রোফোনটা অফ করো। ঘুম পাচ্ছে, এই শেষ শেষ। বেঞ্চ, বেঞ্চ থেকে হলো বেঞ্চি, ই, একটা ই যুক্ত হলো, এজন্য এটা অন্তঃস্বরাগম। নেক্সট আসো, স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি হলো আমার শেষ ক্লাস। একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো স্বরসঙ্গতি। তোমাদের মেসেজগুলো দেখি আমি। দেখো, একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে এটাকে আমরা স্বরসঙ্গতি বলবো। স্বরসঙ্গীটা খেয়াল করো, স্বরসঙ্গীতি থেকে আসে। মাইক্রোফোন অফ করো সবাই, কার জন্য অন করা। কোশ্চেন নিচ্ছি, কোনো সমস্যা নেই, বলো, লিখে রাখো কার যেন কোশ্চেন। তুষি, কোশ্চেনটা লিখো। দেখো, দেশি, দয়ের সাথে কি আছে? দয়ের সাথে কি আছে? এ আছে। তালব্যস্বয়ের সাথে কি আছে? ই আছে। এখন দ কি ভাবতেছে? ও ইকান নিয়ে চলতেছে আর আমি একান নিয়ে চলতেছি, হবে না, আমি কার মতো হয়ে যাব? আমি ওর মতো হয়ে যাব। তাহলে একই যখন হয়ে গেছে তখন কি হয়ে গেছে? দিশি হয়ে গেছে। তাহলে কার প্রভাবে হয়েছে? স্বয়ের প্রভাবে হয়েছে, তাই না? এই যে স্বয়ের প্রভাবে ঘটলো, তাহলে একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে কি হবে? তাহলে এটা কি হয়ে গেল? ই হয়ে গেল। এই স্বরধ্বনির প্রভাবে এটা কি হয়ে গেল? নিজেও ই হয়ে গেল। এজন্য এটাকে আমরা বলছি স্বরসঙ্গতি। বিলাতি, হ্যাঁ, ব বলতেছে না, ল বলতেছে, ল কি বলে? ল বলতেছে ব হিজাব পড়ছে, ত হিজাব পড়ছে, আমিও কি পরবো? আমিও হিজাব পরবো আজকে থেকে। তাহলে কি হয়ে গেল? বিলাতি থেকে হয়ে গেল বিলিতি, মূলা থেকে হয়ে গেল মূলো। তাহলে দেখো ম্যাম, এখানে দেশি থেকে দিশি হয়েছে। এটা এখানে দেশি থেকে দেশে হইতে পারে না ম্যাম? দেশি থেকে একারের সাথে আবার একারের মানে সঙ্গতি থাকবে। ও, সেটা আছে তো, সেটা এই শব্দে হয়তো নাই, কিন্তু অন্য শব্দে তো আছে, বুঝো নাই তুমি? আমি বলতে যাচ্ছিলাম যে দেশি থেকে আমরা দেশি করছি, তো সেই ক্ষেত্রে আমরা দেশির ক্ষেত্রে আমরা দেশি করতে পারবো কিনা? এখন সেগুলো আছে, কিরকম আছে দেখো। প্রগত মানে প্রথমটার প্রভাবে যখন কি হবে? পরেরটা হবে। পরাগত যখন পরেরটার প্রভাবে আগেরটা হবে। মধ্যগত, অন্যান্য, মানে 4টা আছে। তোমার টেনশন করার কোনো কি নাই, তুমি টেনশন করার কোনো দরকার নাই। ব্যাকরণবিদরা, অর্থাৎ তোমার যতটা টেনশন তার চাইতে তোমাকে বেশি টেনশন দেওয়ার জন্য কি হাজির। ঠিক আছে, বলছে তুমি টেনশন করো না, আমরা আছি। তো কীরকম দেখো,
না, মুলামুলু হওয়ার কথা না, শুনো, বলছে একটার প্রভাবে আরেকটা চেঞ্জ হবে, কিন্তু তারা একই হয়ে যাবে সেটা বলে নাই। কি বলে নাই? মানে একদম একই হওয়া কোনোভাবেই কি নয়, সম্ভব নয়। কেউ কেউ একই হবে, কিন্তু কারো কারো ক্ষেত্রে কি হবে, কিছুটা চেঞ্জ আসবে। যেমন ধরো ও, ও, আ। আচ্ছা দেখো তো, ও এবং আ অনেক অনেক পার্থক্য না? ও এবং আ। কিন্তু ও, উ, এ দুটো কাছাকাছি কিনা বলো তো? ও, উ কাছাকাছি না? এখন ধরো কোনো একটা কিছু, ধরো মু, লা, মু, লা, একটা হলো উ আর একটা হলো আ, অনেক দূরে কিনা? অনেক দূরে, হ্যাঁ, উ, আ একটু দূরবর্তী। কিন্তু আমি যদি বলি মু, লো, তাহলে উ, ও, একটু কাছে, দেখো তো কাছাকাছি না? উ, ও, হ্যাঁ, অর্থ সংবৃত এরকম। বুঝি নাই। সংবৃত বিবৃত না, মোট কথা একটার প্রভাবে আরেকটা কি হচ্ছে, তোমার কাছাকাছি ধ্বনি নিচ্ছে। হ্যাঁ, একটু মিলে যাচ্ছে, কাছাকাছি ধ্বনি নিচ্ছে। দেখো প্রগত, দেখো আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে, আমার খুব গরম লাগতেছে, আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে সেটাকে বলছে প্রগত স্বরধ্বনি, সরি স্বরসঙ্গতি। কীরকম? এই শব্দটা মূল্যা না, এটা কি হবে? মূল্য হবে না, কি হবে এটা? মুলা। শব্দটা মূলা হবে, ঠিক আছে? দেখো মূলা শব্দটা কি? মূলা। মূলা থেকে কি হয়ে গেল? মূলা থেকে হয়ে গেল মূলো। তাহলে দেখো তো কি হলো, কোনটার প্রভাবে কোনটা চেঞ্জ হলো বলো তো? মু তো ঠিকমতো থেকে গেছে, মু থেকে গেছে না? মু থেকে গেছে, তাহলে পরেরটা চেঞ্জ হয়েছে। তাহলে পরেরটা যদি চেঞ্জ হয়ে থাকে, আদিস্বর অনুযায়ী যদি অন্তঃস্বর পরিবর্তিত হয়, সেটাকে আমরা বলবো প্রগত স্বরসঙ্গতি। ওকে, যেমন শিকা, শিকে, প্রথমটা ঠিকমতো রয়ে গেছে। তুলা, তুলু, প্রথমটা ঠিকমতো রয়ে গেছে। পরাগত, তাহলে এটা কি হবে? অন্তঃস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে সেটাকে পরাগত স্বরসঙ্গতি বলে। যেমন দেখো, দেশি থেকে হলো দিশি, দেশি থেকে দিশি, তাহলে এটা কোনটার কারণে কোনটা হলো? পরেরটার কারণে আগেরটা হলো, তাহলে এটা হচ্ছে পরাগত। মধ্যগত, দেখো টেনে দিচ্ছি, আদ্য স্তর না, আদ্যস্বর হবে। আদ্যস্বর ও অন্তঃস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে সেটাকে মধ্যগত স্বরসঙ্গতি বলে। তাহলে মধ্যগত স্বরসঙ্গতি, দেখো বিলাতি, বিলিতি, তাহলে কি হচ্ছে দেখো তো, মাঝখানেরটা কি হয়ে গেল? যেমন তাহলে আমাকে বলো তো, জিলাপি আর জিলিপি কি হবে? জিলাপি জিলিপি কি হবে? মধ্যগত হবে। ভিখারি থেকে ভিখিরি, ভিখারি থেকে ভিখিরি, তাহলে দুটোই কি হবে? মধ্যগত হবে। মানে আদ্যটা এবং অন্তটা, মানে আগেরটা এবং শেষেরটার প্রভাবে মাঝখানেরটা চেঞ্জ হবে। অন্যান্য, অন্যান্যটা কি হবে বলো তো? এটাতে কি হচ্ছে, এটাতে আগেরটা এবং পরেরটা দুটোর মাঝখানে চিপাই পড়ে হে নিজের কি করে ফেলছে, চেঞ্জ করে ফেলছে মধ্যগততে। আর এটা হচ্ছে অন্যান্যটা, মূলত আমাদের মানুষের স্বভাব কীরকম, তারা দুইজনেই প্রভাবিত হয়ে দুজনেই চেঞ্জ হবে। হ্যাঁ, দুইটাই পরিবর্তন হবে। মানে ঝামেলা টামেলা করে চিন্তা করছে যে আমি একজন কেন চেঞ্জ হব, তোমাকেও একটু সামান্য কি হতে হবে, চেঞ্জ হতে হবে। যার কারণে মোজা থেকে কি হয়ে গেল? মুজো, মোজা থেকে মুজো। আচ্ছা, তাহলে কি হলো? মোটা হয়ে গেল উ, যাটা হয়ে গেল ও, মানে দুজনে একটু কাছাকাছি চলে আসছে। এটা খুব ভালো জিনিস, তাই না? এই যে শেষ 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 শেষ, আচ্ছা এগুলো কি পড়ছি বলো তো? এতক্ষণ স্বরসঙ্গতি পড়েছি, তাই না? অভিশ্রুতি, অভিশ্রুতি কি দেখো, অপিনিহিতির পরবর্তী পর্যায়ে। অপিনিহিতিতে আমরা কি দেখেছিলাম? অপিনিহিতিতে একটা কি চলে আসে,
ই বা উ চলে আসে। হ্যাঁ, শুনিয়া থেকে শুইনিয়া, সেখান থেকে শুইনা, সেখান থেকে শুনে। এবং এটা হচ্ছে চলিত ভাষার একটি বৈশিষ্ট্য। মানে ধরো কিভাবে, ধরো আমাদের সাধু থেকে কিসে চলে আসছে, চলিততে কিভাবে চলে আসলো, এটা হচ্ছে তোমার অভিশ্রুতি। এটার দরকার নাই, শেষ। একটু থাকো, 2 মিনিটে এগুলো আর একটু ক্লিয়ার হয়ে যাবে। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি, লিখো। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। আচ্ছা, যারা বলছো 4, অনেকে ক বলছে, ভেরি গুড। বিপর্যয় ছিল কোনটা, বাক্স। 3টাই থাকবে, বও থাকবে, কও থাকবে, শও থাকবে। হয়ে গেল কি, বাস ক। আচ্ছা, ফিল্ম থেকে ফিল্ম কি বলো তো? অপিনিহিতে। মাইক্রোফোন অন করতে পারবা, সমস্যা নেই। এই, এটা কি অপিনিহিতি? ফিল্ম থেকে ফিল্ম, মধ্য স্বরাগম। এটা কি, এটা হচ্ছে মধ্য স্বরাগম। আমি তোমাকে অপিনিহিতির ক্ষেত্রে একটা কথা বলছিলাম, অপিনিহিতির ক্ষেত্রে তোমার কি ভাঙবে না, যুক্তবর্ণ। আচ্ছা, মাইক্রোফোন অফ রাখো, কাজ যেন অনেক সাউন্ড হচ্ছে। যুক্তবর্ণ ভাঙবে না, যেমন বাক্য, মাঝখান দিয়ে কি চলে আসবে, বাক্য। কিন্তু বা ক, এই দুটোই ঠিক আছে, কিন্তু দেখো মধ্য স্বরাগমের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, ভেঙে যাচ্ছে। তারপর ফলার, ফলাহার কি ছিল বলো তো? হ ধ্বনি লোপ, এটা অন্যান্য বইতে ছিল। হ্যাঁ, অন্যান্য বইতে ছিল, কিন্তু 9-10-এর বইতে যেটা, ওটা একটু মনে রাখবো আমরা। কি ছিল, অন্তর্হতি ছিল। কি ছিল, অন্তর্হতি ছিল। ঠিক আছে, ফলাহার থেকে ফলার, হ্যাঁ অন্তর্হতি ছিল। এই দুটো শব্দ মনে রাখবা। কোন দুটো বলেছিলাম বলো তো? 9-10-এর বইতে তোমার, এবং অধিকাংশ বইতে কিন্তু ওটাই দেওয়া আছে। 9-10-এর যেটা, ওটা একটা ছিল ফলাহার, আরেকটা কি ছিল ভুলে গেলাম, বলো না। তাও হ ছিল আর কি, আলাহিদা, আলাহিদা। হ্যাঁ, আলাহিদা, মনে পড়ছে। শব্দের মধ্যে ই বা উ যথাস্থানের আগে উচ্চারিত হলে সেটাকে আমরা কি বলবো, অপিনিহিতে। অপিনিহিতি। হ্যাঁ, এটা তো একটা আছে। অপিনিহিতির ক্ষেত্রে আমাদের দুটো বিষয় ছিল, মনে আছে? একটা এটা ছিল, আরেকটা কি ছিল, যুক্ত ব্যঞ্জনের, হ্যাঁ যুক্ত ব্যঞ্জনের আগে। শব্দের মধ্যে সম উচ্চারণের দুটি ধ্বনির একটি লোপ পাবে। সম উচ্চারণ, একটু খেয়াল করো, মানে হঠাৎ করে একটা লোপ পাবে তা না। সম উচ্চারণ থেকে যখন লোপ পাবে তখন আমরা কি বলবো, বড় কাকা, বড় কাকা, মনে আছে? হ্যাঁ, ব্যঞ্জনচ্যুতি। নিচের কোনটি অন্তর্হতির উদাহরণ? ফলাহার। আর যদি অন্তর্হতি না থাকে সেক্ষেত্রে আমরা কি বলবো এটাকে, হকার লোপ। ঠিক আছে, ফলাহার। সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি উচ্চারিত হলে তাকে কি বলবো, অপিনিহিতি। অপিনিহিতি। এখানে স্বরধ্বনি বলা আছে, এখানে কিন্তু ই বা উ নির্দিষ্ট করে নাই। ই বা উ যদি নির্দিষ্ট করে দিত তখন কি হইতো, আবার খেয়াল করো, ই বা উ কখন আসে, ই বা উ কখন আসে, অপিনিহিতির ক্ষেত্রে। আর যদি সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে সেটাকে আমরা কি বলবো, মধ্য স্বরাগম। হ্যাঁ, মধ্য স্বরাগম। সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসলে সেটাকে আমরা বিপ্রকর্ষ বা স্বরধ্বনি। এখানে কিন্তু স্বরধ্বনি বলছে, মানে ই বা উ নির্দিষ্ট করে দেয় নাই। অপিনিহিতির ক্ষেত্রে ই বা উ কি নির্দিষ্ট। বিষমী ভবন কোনটা, লাল নাল। তাহলে ধোবা, ধোপা কি বলো তো, বিকৃতি। ভেরি গুড। ধোবা, ধোপা হচ্ছে
ব্যঞ্জন বিকৃতি, হ্যাঁ। গ্রাম থেকে গেরাম, আদি সরাগম এই গম না, মধ্যস্বরাগম। মধ্যস্বরাগম। এতক্ষণ কি বুঝাইছি ওই স্লাইডটাতে? গেরাম, গয়ের সাথে এ আসছে, এটা পরে আসছে, এগ্রাম না। এগ্রাম যদি হইতো তখন কি হতো? তখন আদি স্বরাগম হতো। বিলাতি থেকে বিলিতি, একটু আগে পড়িয়েছি। স্বরসঙ্গতি, স্বরসঙ্গতির মধ্যে কোনটা? মধ্য, মধ্যগত, ভেরি গুড। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? দুটো সমান আছে, শরীর। দুটো সমান, বিষয় ভবন। আর দুটো বিষমান থাকলে, দুটো ভিন্ন থাকলে একই হয়ে গেলে সেটাকে কি বলবো? সমীভবন, সমীভবন। আজি আইজ, সহজ। অপিনি হ্যাঁ, ই এবং উ, এ দুটো মনে রাখবা, অপিনিহিতি। দ্বিত্ব ব্যঞ্জন কোনগুলো বলো তো? খেয়াল করো। দ্বিত্ব ব্যঞ্জনের ক্ষেত্রে কি হবে? সকাল সকাল, হ্যাঁ। ছোট ছোট্ট। কিন্তু পক্ক পক্ক, এটা কি বলো তো? খেয়াল করো, ভালো করে দেখো। প ক ব। অন্যান্য সমীভবন কোন সমীভবন দরকার নাই, আগে কি সেটা বলো। সমীভবন হ্যাঁ, সমীভবন। সমীভবন, দুটো ভিন্ন ছিল, একই হয়ে গেল, সমীভবন। ঠিক আছে। একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে সেটাকে আমরা কি বলবো? স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি। একদম সর্বশেষটা যেটা আমরা পড়েছি, স্বরসঙ্গতি। আচ্ছা, আমি ভাবছিলাম শেষ। পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে কি বলবো? পদের মধ্যে মানে দুটো একরকম থাকবে না, দুটো একরকম থাকলে সেটা কি ছিল? অন্তর্হতি, অন্তর্হতি। এটা অন্তর্হতি। আর যদি দুটো একরকম থাকে, একটা চলে যায়, সেটা কি ছিল? ব্যঞ্জনচ্যুতি। কোনটি স্বরাগমের উদাহরণ? স্বরাগম, স্বরাগম, স্বরের আগমন ঘটেছে। বসতি, তাই না? বস্তি থেকে বসতি, যদিও এখানে একটু বসতি। হ্যাঁ হ্যাঁ। প্রীতিটা হবে না, প্রীতি কি হবে বলো তো? প্রীতি থেকে প্রীতি, প্রীতি থেকে প্রীতি। হ্যাঁ। এটা কি হবে বলো? মধ্যস্বরাগম। এটা হচ্ছে মধ্যস্বরাগম, ভেরি গুড। বিপ্রকর্ষের অপর নাম কি? মধ্যস্বরাগম। শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করলে তাকে কি বলে? সমীভবন সমীভবন। স্বরসঙ্গতি না না, স্বরসঙ্গতি কেন হবে? শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে তোমার যদি অল্প বিস্তর সমতা লাভ করে, যেমন কাদনা, কাদনা হয়ে গেল কান্না, হ্যাঁ, তাহলে কি হবে? এটা কি? এটা কি? এটা সমীভবন। এটা সমীভবন, ভেরি গুড। স্লাইড শেষ। এটা খেয়াল করছো? ম্যাম আরো কিছু কোশ্চেন করেন, কোশ্চেনের আনসার করতে খুব ভালো লাগে।